টনসিলাইটিস। আজকে আমরা টনসিলাইটিস নিয়ে পড়াশোনা হবে। টনসিলাইটিস কি? টনসিলাইটিস এটা হচ্ছে একটা ইনফ্লামেশন। কোথায় ইনফ্লামেশন হচ্ছে? টনসিল ইনফ্লামেশন হচ্ছে। তো আগে দেখি যে টনসিলটা দেখতে কেমন। এটা হচ্ছে আমাদের নর্মাল যে টনসিলটা থাকে, এটা একটা ওভয়েড শেপ, মানে একটা চাকতির মতো গোল এরকম থাকে। এটা সবারই থাকে। এখানে যদি আমরা একটু হাত দিই, পিঞ্চ করি, তাহলে আমরা গোল দেখতে পারবো। দিস ইজ দ্য টনসিল। এটার গুরুত্ব কি? এটা আমাদের বিভিন্ন ধরনের ইনফেকশনের হাত থেকে রক্ষা করছে, ন্যাচারাল একটা ডিফেন্স মেকানিজম হিসেবে কাজ করছে। এই জন্য যে টনসিলাইটিস হয়ে গেছে আর অপারেশন করে ফেলে দিব, তাতেই সব সমস্যার সমাধান, ব্যাপারটা তা না। কারণ টনসিলাইটিস হয়ে টনসিলেক্টমি, লেক্টমি মানে টনসিল কেটে ফেলে দিলে যে এটা থেকে আপাতত মুক্ত হলাম, কিন্তু অন্যান্য যে সমস্যা, এরপরে রানি নোজ, ঠান্ডা লাগার প্রবণতা বেশি, এই যে তারপর হচ্ছে গলার স্বর ভাঙ্গা, এই যে কমপ্লিকেশন গুলো আরো বেশি পরিমাণে অ্যারাইজ করতে থাকে। এজন্য আমরা চেষ্টা করি যে যতটা কম টনসিলেক্টমি করা যায়, ওষুধ দিয়ে যতটা ম্যানেজ করা যায়। তারপরেও ক্রিটিক্যাল হয়ে গেলে, ইনফেকশন বেশি হয়ে গেলে, নেক্রোটাইজিং হয়ে গেলে সেখানে টনসিলেক্টমি করতে হয়। তাহলে ডেফিনেশনে কি লেখা আছে? টনসিলাইটিস ইজ ইনফ্লামেশন দ্য টনসিল টু ওভাল শেপড প্যাডস, এটাকে প্যাডস বলতেছি আমরা, অফ টিস্যু অ্যাট দ্য ব্যাক অফ দ্য থ্রট, গলার পিছনের দিকটাই থাকে, থ্রট পিছনের দিকটাই থাকে, অন টনসিল ইচ সাইড, প্রত্যেকটা সাইডে একটা করে টনসিল আছে। তো এটা হচ্ছে একটা স্বাভাবিক একটা ব্যাপার। তবে এখানে একটা কিছু আনা দরকার ছিল, সাইন সিমটম গুলো দরকার ছিল। টনসিল হলে কি হয় আমাদের? টনসিল হলে আমাদের থ্রট পেন হয়, সোর থ্রট হয়, রেজ টেম্পারেচার হয়ে যায়, শরীরের মধ্যে পেন হয়, মাসেল পেইন হয়, তারপর হচ্ছে সলিং ডিফিকাল্ট হয়, মানে গিলা কঠিন হয়ে যায়, কোনো কিছু গিলা। এগুলো হচ্ছে টনসিলাইটিসের সিমটম। তারপরে হচ্ছে কি, গলাটা ফুলে যায়। তারপরে হচ্ছে মানে কি বলে যে হা করে থাকতে পারে না, বা শ্বাস নিলে মুখ দিয়ে কিছু বাতাস গেলে তার এখানে পেন শুরু হয়ে যায়। অথবা কোনো কিছু ছাড়াও এমনিতেও তার গলায় সবসময় পেন হয়, কিছু খেতে পারে না, যা খায় তাতেই গলায় ঝাল লাগে। এগুলো হচ্ছে আমাদের মানে পেশেন্টের কমপ্লেইন থাকে। এখন এই কমপ্লেইনের উপর বেসিস করেই আমাদের মূল যে ওষুধগুলো আছে। অ্যাকুইট অবস্থায় আমরা যদি এই পেশেন্টগুলো পাই, খুব ভালো যদি ওষুধ দিতে পারি সেই মুহূর্তে, তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই আমি আশা করি বা আমার যেটা আইডিয়া, যে 80% পেশেন্টের ক্ষেত্রে এই টনসিলাইটিসের ওষুধ দিয়ে সারানো সম্ভব, যদি আমরা আর্লি অবস্থায় যদি পেশেন্টগুলোকে যদি পাই এবং ভালো ওষুধ যদি সিলেকশন করে তাদেরকে দিতে পারি। এই হচ্ছে ব্যাপার। এখন আমরা যেভাবে পড়বো সেটা হচ্ছে আমরা সিলেক্টিভ মেডিসিন গুলো পড়বো। এখন এই সিলেক্টিভ মেডিসিন গুলো পড়তেছে এই জন্য যে আমরা এই সিলেক্টিভ মেডিসিন গিয়ে দিয়ে আপাতত আমরা পার্ট পার্ট হিসেবে শিখবো। তারপরে যেটা আসছে, তারপরে আমরা সবগুলো পার্ট একসাথে জড়ো করব। যেমন টনসিলাইটিস নিয়ে পেশেন্টটা আসছে, দেখা যেতে পারে যে টনসিলাইটিসের সাথে তার মাইগ্রেনও আছে, টনসিলাইটিসের সাথে তার কনস্টিপেশনও থাকতে পারে, টনসিলাইটিসের সাথে তার হচ্ছে হার্নিয়া থাকতে পারে, টনসিলাইটিসের সাথে তার লিকুরিয়া থাকতে পারে, ভ্যাজাইনাইটিস থাকতে পারে, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ থাকতে পারে। তখন আমরা সব বড় পরিসরে করবো। এই জন্য আমরা যদি ছোট ছোট করে প্রথম পড়ি, তাহলে এই জিনিসটা ভিতরে ঢুকতে হবে, ইনেট, মানে একদম ভিতরের দিকে আমরা ডিপ মানে ডিপ সিটেড পড়াশোনা করতে পারবো। কারণ রোগী আমাদের কাছে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে একটা ডিজিজ নিয়ে আসে না, মাল্টিপল ডিজিজ নিয়ে আসে। তখন আমরা সবকিছু একটা, এই যে ভাগ ভাগ করে পড়ার কারণে আমাদের একটা মাথায় একটা স্পষ্ট ধারণা হয়ে যাবে যে আমি সবকিছু মিলিয়ে এখন একটা ওষুধ দিতে হবে। শুধুমাত্র টনসিলের দিকে পড়ে না থেকে, শুধুমাত্র টনসিলাইটিসের লোকাল সিমটমে পড়ে না থেকে, বরং এর পিছনের কারণ, কজেশন, প্রিডিসপোজিটিং ফ্যাক্টর বা মেইনটেইনিং কজ, অথবা এক্সাইটিং কজ, অথবা ইনহেরিডিটারি কোনো কজ, অথবা মায়োজমেটিক কোনো ক্লেভেস, অথবা কনস্টিটিউশনাল কোনো ইফেক্ট, তখন আমার এই জিনিসগুলো আমার জন্য বোঝাটা সহজ হয়ে যাবে। এখন আমরা স্পেসিফিক মেডিসিন গুলোই বেশি জোর দিব। ওকে, তাহলে আমরা প্রথম মেডিসিন যেটা দেখি সেটা হচ্ছে আমাদের বেলাডোনা। হ্যাঁ, যেটা দেখি বিউটিফুল লেডি বেলাডোনা। ওকে, তাহলে এটার কিওয়ার্ডস যেটা হচ্ছে, যেটা দিয়ে আমরা এই ওষুধটাকে চিনবো, এই রোগীটাকে, সেটা হচ্ছে আমাদের রেড ফেস থাকবে,
টনসিলটা হচ্ছে এখানে আমরা দেখবো যে লাল হয়ে গেছে সাডেন ওয়ানসেট, এবং এটা শুরুটা হঠাৎ করে হয়ে যাচ্ছে বেলাডোনা। এর সাথে সাথে যেটা থাকবে যে এখন এই যে ব্যাপারগুলো দেখবো, এখানে কিছু টনসিলাইটিসের সিমটম পাবো, কিছু জেনারেল সিমটম পাবো। হ্যাঁ, এবং আমাদের ওষুধগুলি ব্যাপারটা হচ্ছে এই জন্য এরকম যে আমরা শুধুমাত্র এটাই হচ্ছে আসলে আমরা একদিকে আমরা নিতে পারছি না। আমরা যদি শুধু মনে করি প্র্যাকটিস অফ মেডিসিন পড়বো আর সেই অনুযায়ী আমরা প্র্যাকটিস অফ মেডিসিনের ডিজিজ ধরে ধরে চিকিৎসা করবো, সেটাও সম্ভব না। আবার প্র্যাকটিস অফ মেডিসিন বাদ দিয়ে শুধুমাত্র কনস্টিটিউশনটাকে ধরে, জেনারেটিসটাকে ধরে চিকিৎসা করব, মেন্টাল সিমটম, তার স্বপ্ন আর ঘাম পিপাসা নিয়ে, সেটাও হচ্ছে না। এই পুরোটাই নিতে হচ্ছে, এবং এই হোল জিনিসটাই হচ্ছে আমাদের হোমিওপ্যাথি। ওকে, টনসিলাইটিস উইথ ফিভার, এটা যে সিমটম থাকবে বেলাডোনার সাথে, এবং হাই ফিভার থাকবে শব্দটা, বেলাডোনা ফিভারটা একটু হাই হয় জেনারেলি 102, 3, 4, এই হাই ফিভার কন্ডিশন হচ্ছে এই বেলাডোনার মধ্যে বেশি থাকে। উইথ রেড হট ফেস অ্যান্ড কোল্ড ফিট, এটা খুব গুরুত্বপূর্ণ কথা। এটা বেলাডোনা পেশেন্ট যদি জ্বরের আমরা কোনো পেশেন্টকে দিতে চাই, আইদার টনসিল থাকুক বা না থাকুক, আমরা দেখবো হাত পা যদি এক্সট্রিমিটিসটা যদি আমরা চেক করি, দেখবো যে ঠান্ডা, কিন্তু ফরহেড, মাথা বা আপার যে লিম্প আছে দেখবো যে গরম। এটা হচ্ছে একটা অন্যতম বৈশিষ্ট্য, এবং এই সিমটমের উপরই দেখা যাচ্ছে যে আমরা ওষুধটা দিয়ে দিলে খুব ভালো রেজাল্ট পাওয়া সম্ভব। রেড টনসিল অ্যান্ড রেড টাং উইথ স্ট্রবেরি অ্যাপিয়ারেন্স, এবং এই টাংটা কেমন হয়, স্ট্রবেরি যেরকম ছোপ ছোপ থাকে, লাল লাল থাকে, একটা পাকা স্ট্রবেরি যদি দেখি তাহলে ওরকম একটা মনে হয় জিব্বা দেখে, টাং দেখি আমরা। এই জন্য টাং দেখে আমরা অনেক কিছুই কিন্তু অনেক মেডিসিনের গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো আমরা বুঝতে পারি। এই জন্য আরো যদি দেখতে চাই টাং দিয়ে কি কি, তাহলে চলে যাবো আমরা রেপার্টরিতে মাউথ চ্যাপ্টারে, সেখানে আমরা লিখবো ডিসকালারেশন। ডিসকালারেশন দেখে আমরা টাং দিব, টাং থেকে দেখবো আমরা অনেক বিভিন্ন কালার ওখানে আছে, নীলচে কালার আছে, লাল আছে, স্ট্রবেরি আছে, ইয়েলো আছে, বিভিন্ন মেডিসিন দেখতে পাবো। এবং এক একটা কালার এক একটা ডিজিজটাকে কিন্তু ইন্ডিকেট করে। যেমন যদি ইয়েলো হয়ে যায় তাহলে জন্ডিস বোঝা যায়, যদি ব্ল্যাকিশ হয়ে যায় তাহলে বোঝা যাবে স্প্লিনে কোনো ঝামেলা আছে, রাইট? যদি একদম হোয়াইট কোটেড হয়ে যায় তাহলে কোনো বাউল সিমটম, কনস্টিপেশন, এই টাইপের সমস্যা আছে। আবার খুব লাল হয়ে গেলে তাহলে বুঝতে হবে পাইরেক্সিয়া, তার জ্বর, এই যে যেটার কথা বলছি এরকম আছে। তাহলে টাং দেখেও কিন্তু গুরুত্বপূর্ণ। আবার দেখা যাচ্ছে শুধু ডিজিজ না, মানে মেডিসিনও কিন্তু টাং দেখে কিন্তু সিলেকশন করা যায়। পিকুলিয়ার আনকমন সিমটম এগুলো দিয়ে হয়। ফার্স্ট প্রেসক্রিপশনে ফার্স্ট যখন আমাদের কাছে পেশেন্ট আসে, তখন আমরা চেষ্টা করি যদি তার প্রবলেম যদি খুব বেশি না থাকে, 2-4টা প্রবলেম থাকে, তাহলে তার পিকুলিয়ার আনকমন রেয়ার এই সিমটম গুলো থেকেই নিয়েই ওষুধ দেওয়ার চেষ্টা করি। দেন এটা যদি কাজ না করে তখন আমরা একটু ব্রড পরিসরের মেডিসিনের দিকে যাই, ডিপ সিটেড মেডিসিনের দিকে যাই, যেগুলো হয়তো মায়াজম কভার করে। তারপর যদি সেটাও যদি কভার না করে তাহলে হয়তো আমরা কনস্টিটিউশন মেডিসিন খুঁজি, যে সে কোন কোন মেডিসিনের রোগী সেটা হয়তো খুঁজি, অথবা এই স্টেজটা আগেও আমরা করতে পারি, মায়াজমটা পরেও করতে পারি। এটা পেশেন্ট টু পেশেন্ট, কেস টু কেস ভেরি করে। তাহলে এইভাবে কি করতে হয়, ট্রিটমেন্ট প্রোটোকলটা আমাদের সাজিয়ে নিতে হয়। যেমন আজকে একটা পেশেন্ট দেখলাম, সেটা হচ্ছে সে বলতেছে আমাকে ইউরেথ্রা দিয়ে ইয়েলো ইয়েলো ডিসচার্জ আছে, ইউরেথ্রা দিয়ে। সো এটা প্রাইমারি ডায়াগনোসিস আমার কাছে প্রথম মনে হয়েছিল যেদিন দেখি যে ইটস মেবি দ্য অ্যাকুইট অথবা ক্রনিক গনোরিয়া, যে সিমটম গুলো পেশেন্ট বলে, বার্নিং সেন্সেশন ডিউরিং দ্য মিকচুরেশন বা আফটার দ্য মিকচুরেশন। তারপরে হচ্ছে ঘুম থেকে ওঠার পর সকালবেলা দেখছি যে এখানে ইয়েলো এরকম ডিসচার্জ হয়ে যাচ্ছে। তো আমার কাছে মনে হচ্ছিল যখন এটা বোধহয় গনোরিয়া হতে পারে, তখন একটা নর্মাল একটা টেস্ট, ভিডিআরএল, মিনারেল ডিজিজ ল্যাবরেটরি আছে, ওইটা দেওয়ার পরে দেখলাম যে এটা নেগেটিভ আসে। ভাবলাম যে না, বোধহয় অন্য কোনো ইনফেকশনের কারণে হচ্ছে, কোনো নর্মাল। তো সেই টাইপের তাকে চিন্তা করলাম যে এখন শুধুমাত্র ইয়েলোর উপরে বেসমেন্ট করে ওষুধ দেওয়াটা, যেমন ইয়েলো যদি সার্চ করি রেপার্টরিতে আমরা অনেক ওষুধ পাই, থুজা আছে, বাসিটিলা আছে, অরামিউর আছে, হ্যাঁ, নাইট্রিক অ্যাসিড আছে। এখন আমি ভাবলাম যে না, ব্যাপারটা যেহেতু অনেক দিন ধরে হয়ে যাচ্ছে, এখন একটু মায়াজমেটিক ওষুধ দিয়ে শুরু করি। যেহেতু এটা গনোরিয়া লাইক সিমটম, গনোরিয়া না, তাহলে এই মেডিসিন গুলো থেকে, যে মেডিসিন গুলো আছে সাইকোটিক সাইকোটিক ওষুধগুলো আছে, যেমন ম্যাডোরিনাম, থুজা, হ্যাঁ, কেলিকার, এই মেডিসিন গুলো থেকে দেখা যাচ্ছে দেয়া যায় কিনা। তো ম্যাডোরিনাম দিয়ে তারপরে পালসিটিলার দিলাম। হ্যাঁ, আগে মায়াজমেটিকটা দিয়ে তারপরে পালসিটিলার দিকে ক্যারেক্টারিস্টিক সিমটমের উপরে গেলাম। এখন আমি ম্যাডোরিনামের খুব বেশি সিমটমও পাই নাই, আবার পালসিটিলারও কিন্তু খুব মানে জেনারেল সিমটম, কি বলে আমরা যেটা বলছি মাইল্ড থাকবে, জেন্টল থাকবে, উইপিং কিছুই নাই পেশেন্টের কাছে, এগুলো কোনো সিমটমই নাই।
তো আমরা আরেকটা ভুল, আমাদের কিন্তু ভুলও শেখানো হচ্ছে। হ্যাঁ, আমরা যখন পড়াশোনা করছি যে সিমটম এই এরকম 5টা সিমটম বইয়ে থাকে এরকম আমাদের মিলাতে হবে না, হয় না এরকম। 2টা মিলে এই মেডিসিনের সাথে, 3টা মিলে ওই মেডিসিনের সাথে, আরেকটা মিলে ওইটার সাথে। এই জন্য হ্যানিম্যানের 153 এবং 209 এর অ্যাপ্রোইজমের ব্যাখ্যা যে পিকুলিয়ার, রেয়ার, স্ট্রেংথ, আনকমন এই সিমটম গুলোর প্রায়োরিটি বেশি থাকবে। এটা হচ্ছে হ্যানিম্যানের মত ছিল। আবার ক্যান সাহেব সে আবার মত দিছে যে না, এগুলো সাথে সাথে তার জেনারেল সিমটমটা খুব প্রায়োরিটি থাকতে হবে, মেন্টাল এবং ফিজিক্যাল জেনারেল থাকতে হবে। এখন আমরা কি করি, হ্যানিম্যানটাকেও না ফেলে দিই, ক্যান্টটাকেও না ফেলে দিই। আমরা প্রথমে ক্যান্টেরটা ধরে রাখি, ওটা যদি ফেল করে তখন আমরা হ্যানিম্যানেরটা পিকুলিয়ার দিয়ে যদি কাজ না করে তখন আমরা জেনারেল দিয়ে ওষুধ দিব, সমস্যা নেই। মেন্টাল ফিজিক্যাল সেগুলোর উপর বেশি জোর দিয়ে আমরা ওষুধ দিব। এইভাবে আমরা সাজাই, ট্রিটমেন্টটা প্ল্যান করে রাখি, এইভাবে আমরা সাজাই। যেমন আমি প্ল্যান করে তাকে ম্যাড্রিনাম দেওয়ার পর পারসিটিজা দিছি, এরপর যদি কাজ না করে আমি ক্যালকিরিয়া সালফুরিকামের দিকে যাব, একটু ডিপসিটিক মেডিসিনের দিকে যাব তখন। তো এই প্ল্যানটা আগেই আমরা একটু করে রাখি, তাতে করে কি হবে যে পেশেন্ট যদি বলে যে ভালো হয় নাই বা রেজাল্ট ভালো কাজ করে নাই, আমি যাতে ডিপ্রেশনও না পড়ে যাই যে এখন কি করব এই অবস্থায়। এই জন্য আগে থেকে একটু চিন্তা করে রাখি। এই চিন্তাটা কখন হবে, যখন আমি স্টাডি করতে থাকবো, রুগী দেখতে থাকবো, এমনিতেই আমার মধ্যে অটোমেটিকলি ব্যাপারগুলো চলে আসবে। মেনলি রাইট সাইডের টনসিলাইটিস এর ক্ষেত্রে বেলাডোনার কথা আছে। বার্নিং, রেডিয়েটিং পেইনটা এরকম হচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়াচ্ছে, হিট ইন ফিভার, সাডেন ইন্টেন্স অনসেট এন্ড হাই ফিভার উইথ কোল্ড এক্সট্রিমিটিস, এটা অলরেডি বলা হয়েছে। যেমন আইসি ফিল কোল্ড, এত ঠান্ডা থাকে, আইসি ফিল কোল্ড, এন্ড রেড হট ফেস অর হেড অফ দ্য এফেক্টেড পার্ট, ইন্টেন্স ভায়োলেন্ট বার্নিং হেড, একই কথা। পিপিলস মার্কলি ডাইলেটেড ডিউরিং ফিভার, হ্যাঁ, চোখে কালো পিপিল বলি, এটা কি হয়েছে, জ্বরের সময় থাকে, বড় হয়ে যায় আইস গুলো। আইস লুক ব্রাইট অর গ্লেসি ডিউরিং ফিভার, এবং চোখটা চকচক করে, গ্লেসি হয়, হ্যাঁ, মনে হচ্ছে যে কান্নাকাটি করতেছি, এরকম গ্লেসি মনে হয় ডিউরিং ফিভার। ফোটোফোবিয়া থাকে বেলাটোনার মধ্যে, একটা অন্যতম ব্যাপার হচ্ছে যে সে আলো পছন্দ করে না, সরাসরি ডিরেক্ট লাইট সে পছন্দ করে না, ফোটোফোবিয়া তার মধ্যে খুব থাকে। এটা অনেক মেডিসিনের মধ্যে আছে, কিন্তু এই সিমটমটা বেলাটোনা সাধারণত জ্বরের সময় বেশি দেখা যায়, যে ফোটোফোবিয়া। পালসেটিং হেডেক ডিউরিং ফিভার, দপদপানি মাথা ব্যথা যেটাকে বলে, হ্যাঁ, যে দুই পাশে যেটা হয় লাফায় এরকম ব্যথাটা, তখন বলে যে দুই পাশে একটু চাপ দিয়ে ধরে রাখতে বলে। আবার আমরা দেখি যে কে যখন স্ট্রিপের মতো আছে ওখানে আবার কাগজ লাগিয়ে রাখে, এটা কে বলতেছি না, পালসেটিং হেডেক ডিউরিং ফিভার। এ হাই ফিভার ইজ স্টেট উইথ কম্পারেটিভ অ্যাবসেন্স অফ টক্সিমিয়া। এই জ্বরের সময় কি হয় যে ব্লাড পয়জনিং যেটা হয়, টক্সিমিয়া, এই একটা আপেক্ষিক একটা ব্যাপার তখন ঘটতে পারে, মানে তুলনামূলক ভাবে কিছুটা রক্তের মধ্যেও পয়জনাসের কারণে যদি বেড়ে যায়, সেটার জন্য হাই ফিভার হতে পারে। যেমন বিশেষ করে পিপিরিয়াল পাইরেক্সিয়ার ক্ষেত্রে যখন ব্লাড পয়জনিং হয়ে যায় তখন এই হাই ফিভার কিন্তু হয়ে যায়। তখন শুধুমাত্র পাইরেজিনিয়াম আমরা শিখি, কিন্তু তখন বেলাডোনাও হতে পারে। থার্সলেস টু থার্স্ট উইথ ফিভার ওর আফটার 3 PM টু, এবং হচ্ছে জার। তাহলে এই হচ্ছে বেলাডোনার ক্ষেত্রে গেল, টনসিলাইটিসের ক্ষেত্রে এই সিমটম। এরপর আমরা আসি পালসিটিলা, কথা বলতে বলতে চলে আসছে। এটার কি নোট গুলো হচ্ছে, ওয়ার্মে বাড়ছে এবং ওপেন ইয়ারে কি হচ্ছে, কমে যাচ্ছে। এই চিহ্ন দেওয়া মানে হচ্ছে কমে যাওয়া, এটা মানে হচ্ছে বেড়ে যাওয়া। চিল অন দ্য ব্যাক, এবং তার পিঠে ঠান্ডা অনুভূত হয়, এবং এই পেশেন্টটা পিপাসাহীনতা, মানে থার্স্টলেস থাকে, পিপাসা থাকে না। চিলনেস স্পেশালি ফিল্ড অন দ্য ব্যাক, পিছনের ব্যাকে, কাঁধে, পিঠে সে এরকম ঠান্ডা অনুভূত হয়। কোল্ডনেস বিটুইন দ্য স্কেপুলা, এবং দুই স্কেপুলার মাঝখানে বেশি হয়। সেন্সেশন অফ এ ওয়েট ক্লথ অন ব্যাক, এবং মনে হচ্ছে যে কোনো ভিজা কাপড় যদি পিছনে রাখা হয় গোসল করার পরে, যেরকম আমরা দেখি যে কাপড় যদি ভিজে যায় বা বৃষ্টিতে ভিজে যায় যেরকম সেন্সেশন হয় ওরকম। থার্স্টলেস থাকে, খুব গুরুত্বপূর্ণ ভাবে বলা হয়েছে। ফিভার উইথ স্ট্রং সিনড্রোম উইথ কনস্ট্যান্টলি চেঞ্জ। এই পালসিটিলার মধ্যে আমরা যেমন দেখি যে মানসিকতার যেরকম চেঞ্জ হয়, ঠিক জ্বরেও দেখা যাচ্ছে চেঞ্জ হয়। এই ভালো একটু বরাবর আসছে। জ্বরটা সাধারণত ইভিনিং এর দিকে বেশি হয়, ইভিনিং ইন বেড অর আফটার লাইং, এবং যখন সে বিকেলের দিকটায় ঘুমায় অথবা যে একটু রেস্ট নেয় তখন এই জ্বরটা দেখা যাচ্ছে বেশি আসছে। বিফোর মিডনাইট, হিট আফটারনুন, স্পেশালি 2 PM, স্পেশালি ডিউরিং ফিভার, বলতেছে মধ্যরাত্রির আগে, সেই সময় কি হয়, মানে এই সময় বাড়ছে, হিট হয়ে যাচ্ছে, আফটারনুনে হইতেছে, এবং
2 PM, অর্থাৎ 2 PM দুপুরের দিকটায় হচ্ছে ডিউরিং স্পেশালি ডিউরিং ফিভার। এই পরিবর্তনগুলো বেশি পরিলক্ষিত হচ্ছে সেই সময়। ডিস্টেন্ডেড ভেন্স অন টনসিল, টনসিলের যে ভেনগুলো আছে এটা বেশি পরিমাণ কি বলে এটাকে বড় হয়ে যাচ্ছে, ডিস্টেন্ট হয়ে স্ফীত হয়ে যাচ্ছে। ল্যাক্রিমেশন ডিউরিং ফিভার, হ্যাঁ, যে জ্বরের সময় চোখ দিয়ে পানি পড়ছে। লিকিং লিভস ডিউরিং হিট, হ্যাঁ, সে তখন কি করে ঠোঁট কামড়াচ্ছে বা ঠোঁট চ্যাপ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, যে জ্বরের সময় কি সে ঠোঁট অনবরত কামড়াতে থাকে। সেট অর উইপি মোড, এই পেশেন্টকে কি করা হয় যে দুঃখ ভারাক্রান্ত এরকম একটা অবস্থায় দেখা যাচ্ছে। ডিজায়ার কোম্পানি অ্যান্ড টু বি হেল্ড, সে কি বলে যে তার আশেপাশে লোকজনকে বসে থাকতে বলে বা কোম্পানি চায়। রেস্টলেস ডিউরিং দ্য হিট, এবং যখন সে জ্বর হয় তখন তার কাছে অস্থিরতা বেশি লাগে। রেস্টলেস মানে এই না যে সে দৌড়াদৌড়ি করে, অস্থির বেশি লাগে তখন। ফুলনেস অর সুইলিং সেন্সেশন ইন দ্য থ্রট, মনে হচ্ছে গলাটা কি যেন ভরে আছে কিংবা এখানে চাপ দিয়ে ধরে রাখছে, এরকম এটা মনে হয়। ঠিক গ্রিনিশ ডিসচার্জ, সকল প্রকার ডিসচার্জে পালসিটিল হচ্ছে গ্রিনিশ ডিসচার্জ। অ্যাগ্রাভেশন ইফ ওভারহিটেড ওয়ার্ম ওপেন এয়ার, তাহলে পালসিটিলা এই টনসিলাইটিসের ক্ষেত্রে আমরা যদি জ্বর থাকে, জ্বর যদি চেঞ্জিং থাকে, এবং দেখা যাচ্ছে যে তখন যদি আমাদের কফ থাকে, কফ যদি কফের কালার যদি এরকম গ্রিনিশ ইয়েলো থাকে, এবং পেশেন্টের যদি দেখা যাচ্ছে এগুলো নাই, কিছুই নাই, কিন্তু পেশেন্টের কনস্টিটিউশনটা আছে, এই সেট উইপি মোড আছেন, কিংবা এই পেশেন্টটা দেখতে একটু ফেয়ার, একটু নম্র স্বভাব, একটু লাজুক স্বভাব, তাতে আমরা পালসিটিলা দিতে পারি, যদিও আমরা ওইসব সিমটম না পাই। আবার ওগুলো কনস্টিটিউশন পাচ্ছি না, লোকাল সিমটম পাচ্ছি, তাতেও আমরা দিতে পারি। ব্যারাইটা কার্বনিকা কিনোট হিউজ টনসিলস, এখানে টনসিলটা সব থেকে বড় হয়ে যায়। টিমিড চিলড্রেন, টিমিড মানে একটু ভীরু টাইপের, এই চিন্টেলগুলো ব্যারাইটা কার্বনিকা প্রকাশটা হয়। The characteristics of the Beta carbonica is the tonsil are the huge swollen so that the passage between them is minimal, এবং এর ফলে কি হয় যে আমাদের থ্রট আছে যে প্যাসেজ, এটা মনে হচ্ছে যে ছোট হয়ে গেছে, মিনিমাল মনে হয়ে গেছে, যে খাবার গলা দিয়ে নামছে না নিচের দিকে। The size of the tonsil, আমার একটা বলি ঘটনা বলি, আমি তখন অনেক ছোট, আমার একবার টনসিলাইটিস হয়েছিল খুব, আমার এটা মনে আছে, তখন আমার বয়স 4-5 বছর হবে, তারপরে আমার কিছু মনে আছে, বিশাল বড় হয়ে গেছিল। হ্যাঁ, টনসিল তখন তার হোমিওপ্যাথির সাথে আমরা ছিলাম না কেউ, হোমিওপ্যাথি ওষুধ তো তখন বুঝিও নাই, এলোপ্যাথি খেয়ে অ্যান্টিবায়োটিক খেয়েই সারাতে হয়েছিল। কিন্তু আমার মনে আছে বিশাল বড় হয়ে গেছিল, কিছুই খেতে পারছিলাম না, খুব আহ মানে কি বলে পাতলা করে যাও যাও, হ্যাঁ, যে ভাতের মতো যাও রান্না করে তাতেও গলায় দিলে মনে হচ্ছিল যে আটকে গেছে, নামতেছে না গলা, এরকম অবস্থা হয়েছিল খুব। 5-7 দিন খুব খারাপ অবস্থায় ছিল টনসিলাইটিসের জন্য। The size of the tonsil is impressive even if inflammation appears mild. এবং এই যে যেটার কথা বলতেছিলাম যে এই ব্যারাইটা কার্ব এই সেই সময় হয়তো আমার জন্য খুব ভালো একটা সুইটেবল মেডিসিন হতে পারতো। The size of the tonsil is impressive, এবং এই টনসিলটা ইমপ্রেসিভ মানে চিন্তা করার মতো। ইভেন ইফ ইনফ্লামেশন অ্যাপিয়ার্স মাইল্ড, বলতেছে যে যদিও এখানে ক্ষতটা কম হয়, তারপরেও এই বড় হওয়ার কারণে ইমপ্রেসিভ মানে কি আকৃষ্ট করে। এখানে আকৃষ্ট বলতে এখানে গুরুত্ব বোঝানো হচ্ছে, যে গুরুত্বটা বেশি এখানে, যদিও এখানে ইনফেকশন কম কিন্তু গুরুত্বটা বেশি। ডিউ টু দা সোলেন, হিউজ সোলেন, ইন্ডিকেটেড ইন এভরি টিমিড চিলড্রেন, এবং যারা ভীরু অথবা ভীতু অথবা বোকাশোকা তাদের জন্য তো খুবই উপযোগী একটা ওষুধ ব্যারাইটা কার্বনিকা। এরপর আসি ক্যালকিরিয়া কার্বনিকা। পার্সপিরেশন ইন দ্য সার্ভাইকাল রিজিয়ন, সার্ভাইকাল পিছনের প্রথম অংশটাকে সার্ভাইকাল, সেখানে ঘাম হয় বেশি, স্পেশালি ক্যালকিরিয়া কার্বনিকামের আপার পার্টে পুরোটাই ঘাম হয়, কপাল, ব্যাক অফ দ্য হেড, হ্যাঁ, এগুলো সব থেকে বেশি ক্যালকিরিয়া কার্বনিকের মধ্যে ঘাম সব থেকে বেশি দেখা যায়, এবং বলা আছে বইয়ে যে মাথার ঘামে বালিশ ভিজে যায়। পার্সপিরেশন ইন দ্য সার্ভাইকাল রিজিয়ন ইন স্লিপ স্পেশালি ইন চিলড্রেন, যখন বাচ্চারা ঘুমায় তখন এই সার্ভাইকাল রিজন বা পিঠটা বেশি ভিজে যাচ্ছে। সলেন গ্ল্যান্ডস, টনসিল গ্ল্যান্ডটা হচ্ছে ফুলে যায়। অবেস ইন্ডিভিজুয়াল, এবং যারা হচ্ছে একটু স্থূল তাদের জন্য এটা বেশি এই ওষুধটা উপযোগী। ওকে, এরপর আসি আমরা ল্যাকেসিস, বিষ লেবেসিন। ল্যাকেসিসটা আমাদের লেফট সাইডে কাজ করে, কনস্ট্রিকশন, এর মানে এই না যে ডান সাইডে হলে ল্যাকেসিস দেওয়া যাবে না।
লেফট সাইডে দেখা যাচ্ছে যে বেশিরভাগ পেশেন্টের এই সিমটম গুলো প্রকাশিত হয়েছে লেফট সাইডে। হয়তো আরো প্রবীণ করা হইলে রাইট সাইডেও পাওয়া যেত। এই জন্যই বনিং হোসেন সাহেব উনি কোনো একটা দিকটাকে বেশি গুরুত্ব না দিয়ে জেনারেল ভাবে চিন্তা করতেন। ওনার যুক্তি হচ্ছে যে আরো যদি বেশি প্রবীণ করা হতো তাহলে হয়তো এটা অন্য অন্য দিকেও হয়তো প্রকাশ পেত। লেফট সাইডেড ইনফ্লামেশন অর বিগিনস ফ্রম দ্য লেফট সাইড অ্যান্ড গোস টু রাইট সাইড, এবং লেফট থেকে শুরু হয়ে রাইট সাইডের দিকে যাচ্ছে। ঠিক উল্টা মেডিসিন হচ্ছে আমাদের ল্যাককেন, ডান থেকে শুরু হয়ে বাম দিকে যাচ্ছে। ল্যাকেসিস কি? ল্যাকেসিস বাম থেকে শুরু হয়ে ডান দিকে যাচ্ছে, ল্যাককেন ডান থেকে শুরু হয়ে বাম দিকে যাচ্ছে, রাইট? এইভাবে লাম্প অর কনস্ট্রিক্টিং সেন্সেশন ইন থট, লাম্প মানে এরকম মাংসের পিণ্ডের মতো অথবা সংকুচিত হয়ে আছে গলাটা এরকম মনে হয়। টনসিল হ্যাভ ডিপ রেড অর ব্লুইশ কালার, টনসিলটা মনে হচ্ছে লাল অথবা এরকম নীলচে কালার এরকম হয়ে গেছে। ডিফিকাল্টি লাইং অন দ্য লেফট সাইড বিকজ হি অর শি ফেলস ইন দ্য হার্ট, এই পেশেন্টটা যেহেতু বাম পাশে হার্ট থাকে বেশিরভাগ অংশ, সেই জন্য এই হার্টের মধ্যে সে পেন অনুভূত করে, এই জন্য সে বাম পাশে শুতে পারে, ডান পাশে শুতে হয়। মার্কসল হ্যানিম্যানি ওষুধটা ভারত থেকে বানানো হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যান্টিসিভিলিটিক এবং গ্রুপের একটা ওষুধ মার্কসল, সিভিলিস গ্রুপের। সো সিভিলিসের যে সিমটম গুলো সেজন্য এখানে বেশি থাকবে। মায়াজমের স্যালাইভেশন, অতিরিক্ত স্যালাইভেশন হয়, এটা সিভিলিস মায়াজমের একটা প্রভাব। নাইট সোয়েটস দ্যাট কজ ডেবিলিটি, রাতে ঘাম হয়। আমরা জানি সিভিলিটিক মায়াজমের সকল সমস্যাগুলো রাতে বাড়ে, সাইকোসিসের দিনে বাড়ে। অফেন্সিভ ব্রেথ, হোয়াইট কভার টাং, এবং তার নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস দুর্গন্ধযুক্ত হয় এবং জিহ্বাটা সাদা আবরণ দিয়ে ঢাকা থাকে। এখন আবার আমরা দাঁতের ছাপও দেখি, এগুলো এখন এক এক পেশেন্টের ক্ষেত্রে এক এক ভাবে দেখা গেছে, এই জন্য সব কথাগুলি এখানে অন্তর্ভুক্ত আছে। নাইট টাইম ফিভার উইথ সালাইভেশন এন্ড মার্কড হাই নাইট সিডস দ্যাট লিড টু ডেবিলিটি, রাতের বেলায় জ্বরের সাথে মুখ থেকে বেশি অলবত জ্বালা পড়ে, এবং রাতে যখন সে নাইট সিডস দ্যাট লিড টু ডেবিলিটি, এবং রাতের বেলা তার এই ক্লান্তিকর অবস্থা, সে যখন বসে থাকে শুয়ে থাকে তখন তার শারীরিক দুর্বলতা বেশি মনে হয়, অনুভূত হয়। হিট অল্টারনেটস উইথ চিল, এক সময় গরম এক সময় ঠান্ডা এরকম ফিল করে। ক্যান নট ফাইন্ড এ কমফোর্টেবল টেম্পারেচার, এই জন্য সে একবার ঘরে থাকে, একবার বাইরে বের হয়, একবার ফ্যান অফ করে আবার ফ্যান চালু দেয়, অথবা এয়ার কন্ডিশন থাকলে সেটা অন অফ করে, শান্তি পাচ্ছে না, স্বস্তি পাচ্ছে না। অলওয়েজ টু ওয়ার্ম অর টু কোল্ড, সবসময় তার কাছে বেশি গরম লাগে অথবা বেশি শীত লাগে, এটা খুব মুশকিল। নাইট টাইম ফিভার স্পেশালি আফটার মিড নাইট, রাতের বেলা জ্বর আসে, বিশেষ করে রাতের দিকটা মিড নাইটের দিকে আর্সেনিকের মতো বেশি হয়। মার্কড ডেভিলেটিং নাইট সোয়েট ডিউরিং ফিভার, অ্যাপথা গামস আর ব্লিডিং, মুখে ঘা হচ্ছে, অ্যাপথা মানে আমরা জানি মুখে ঘা, অ্যাপথাস, গামস ব্লিডিং, এবং মাড়ি থেকে রক্ত বের হয়। সালাইভেশন অন দ্য পিলো অ্যাট নাইট, যে বালিশের মধ্যে, পিলো মানে বালিশের মধ্যে লালা পড়ে। মেটালিক টেস্ট ইন মাউথ, সে মুখের মধ্যে মনে হচ্ছে যে এরকম ভাবে ধাতব যে টেস্ট গুলো আছে মেটাল, সেটার অনুভূত হয়। তাহলে এগুলো হচ্ছে মার্কসলের একটা সিমটম, খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন হচ্ছে মার্কসল। যদি আমরা একটু ইনফ্লামেটরি কন্ডিশন এবং সিভিলিটি ক্রাইটেরিয়া কিছু থাকে, মার্কসল আমরা অনায়াসেই আমরা দিতে পারি। তাহলে এগুলোই হচ্ছে মোটামুটি আমাদের যে টনসিলাইটিসের জন্য মূল যে ওষুধগুলো আছে সেটা। এখন মূল ওষুধের পাশাপাশি আরো কিছু ওষুধ আছে যেগুলো হয়তো আমাদের সহকারী হিসেবে কাজে দিতে পারে, অথবা কনস্টিটিউশনটাকে ভাবার জন্য কাজে দিতে পারে। যদি আমরা চলে যাব থ্রটে, ওখানে আমরা লিখবো টনসিলাইটিস, পেয়ে গেছি টনসিলাইটিস, সি ইনফ্লামেশন টনসিল, ক্রস রেফারেন্স দেয়া। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এলুমেন ওষুধটা দেয়া আছে, এলুমেনটা ওখানে দেয়া নাই, আমি স্লাইডে উল্লেখ করিনি, এটার খুব বেশি একটা সিমটম নাই, এটা তারপরেও দেয়া আছে যে এলুমেন যদি ডাইজেস্টিভ সিমটমের সাথে, ডাইজেস্টিভ সিমটম বলতে তার বাওয়েল আইবিএস হতে পারে, কনস্টিপেশন হতে পারে, এগুলোর সাথে যদি টনসিলাইটিস দেখা যায় তখন হয়তো আমরা এটা ভাবতে পারি অ্যালোমেন। অথবা যদি ফিমেল পেশেন্ট হয়, ফিমেল পেশেন্টের ক্ষেত্রে যদি তাদের কিছুটা লিকুরিয়া থাকে, তখন হয়তো আমরা এটার সাথে মিলিয়ে দিতে হবে, এই অ্যালোমেন দিতে চাইবে, এমনিতে দেওয়া যাবে না। ব্যারাটাকার বলছি, বেলারোনা হয়ে গেছে, গুয়েকাম, এটাকে গুয়ে যে কাম বলে, গুয়েকামও বলি,
এটাও এটার সাথে সাথে এটাও এই ওষুধটা তখনই দিতে পারবো যখন টনসিলাইটিসের সাথে আমাদের রিউমেটিজম থাকবে। এই জন্য বললাম যে সবচেয়ে স্পেসিফিক রোগ নিয়ে আসবে ব্যাপারটা তা না। আমরা এতক্ষণ এই ওষুধগুলো উল্লেখ করছি যেগুলো একদম খুবই স্পেসিফিক, কিন্তু গোয়েকাম দেওয়ার সাথে সাথে আমাদেরকে আমাদের হ্যামস্ট্রিং মাসেল বলি আমরা, পায়ের যে পিছনের দিকটা থাকে হ্যামস্ট্রিং মাসেল বলি, এই মাসেলে পেইন হয় এই গোয়েকামের মধ্যে, অথবা যে কোনো জায়গায় হতে পারে রিউমেটিজম। তো রিউমেটিজম সাথে যদি তার টনসিলাইটিস থাকে তখনই কেবল দিতে পারবো। লেগ ক্যানের কথা স্লাইডে নাই, এটা শিফটিং পেন রাইট থেকে লেফটের দিকে হয়, হ্যাঁ এই লেগ ক্যানের সাথে। এবং স্পেশালি দেখা যাচ্ছে যে ওমেনদের ক্ষেত্রেই বেশিরভাগ ক্ষেত্রে এটা ইউজ হয়। এর সাথে সাথে যদি ইনডিউরেটেড থাকে, একটু শক্ত থাকে টনসিলাইটিসটা, তখন লেগ ক্যান ইউজ করা হয়। এগুলোই হচ্ছে মূল সিমটম। মার্কসল বলা হয়েছে, মার্ক মার্ক ডিফ্রাটাম, মার্ক ডিফ্রাটাম মার্কসলের মতোই ঠিক। মার্কসল হয়তো একটা পর্যায়ে কাজ করে থেমে গেলে পরবর্তী হয়তো আমরা এই ইউজ করি। নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড দেওয়ার জন্য এখানে সিফিলিস গ্রুপের অন্যান্য যে সিমটম গুলো আছে সেই সিমটম গুলোর সাথে আমাদের দিতে হবে। তার মানে বলতে চাচ্ছি যে এই ওষুধগুলি হচ্ছে তখন যে পেশেন্ট গুলো আমাদের কাছে অনেক সিমটম যখন নিয়ে আসবে তখন আমরা এরকম পলিক্রেস মেডিসিন থেকে ভাববো, যেমন পলিক্রেস কোনটাই, যেটা নাইট্রিক অ্যাসিড, সুরিনাম, সাইলেশিয়া, টিউবারকুলিনাম। এখন যদি দেখা যাচ্ছে যে ফ্যামিলিগত হিস্ট্রি থাকে, টিউবারকুলিনাম মানেই যে ফ্যামিলিগত হিস্ট্রি তার টিউবারকুলোসিস থাকতে হবে, যক্ষা থাকতে হবে, বাট এরকম না। থাকলে তো খুবই ভালো। টিউবারকুলিনামের ফ্যামিলিগত হিস্ট্রির মধ্যে তার ঠান্ডার যে প্রবণতা, ক্যাচ কুল ভেরি ইজিলি, এই ব্যাপারটা আছে কিনা এটা জানা জরুরি। টিউবারকুলোসিস নাও থাকতে পারে, কিংবা তার যে ফিজিক্যাল কনস্টিটিউশন টিউবারকুলিনামের যে লিন অ্যান্ড থিন, সে যতই খায় না কেন স্বাস্থ্য ভালো মতো হয় না। তারপর হচ্ছে মেধা খুব শার্প থাকে, এই ব্যাপারগুলো আছে কিনা এইগুলো দেখাটা জরুরি। এর সাথে সাথে আমরা শুধু এইটাও না, সেকেন্ড গ্রেডের ওষুধগুলো গুরুত্বপূর্ণ, অ্যাকোনাইট, এলিয়ামসিড, বা যেমন ফাইটোল্যাক্টা একটা ওষুধ আছে যেটা হয়তো প্রাথমিকভাবে আমরা ইউজ করি এখানে। এখানে হয়তো আমরা খোঁজ দিয়ে এখানে পাবো ফাইটোল্যাক্টা। হ্যাঁ এখানে সেকেন্ড গ্রেডে আমরা দেখতে পাচ্ছি যে ফাইটোল্যাক্টা, PHYT, ফাইটোল্যাক্টা একটা আছে, ফাইটোল্যাক্টা এই ওষুধটা। এটাও ঠিক নর্মালি আমরা জেনারেল লোকালাইজ হিসাবে পেলিয়েশনের জন্য ফাইটোল্যাক্টাটা আমরা মাদার টিংচার এটা ইউজ করি। এটা এটা এরকম। এখন আমাদের ক্ষেত্রে আমরা সবসময় কিউরেটিভ মেজারের দিকেই থাকি, তারপরও পেশেন্ট বেশি সেন্সিটিভ থাকে, খুব পেইন বেশি থাকে, সহ্য করতে পারে না, তখন আমাদের ক্ষেত্রে বাধ্য হয়ে এই ধরনের মাদার টিংচারের সাহায্য প্রথম অবস্থায় নিতে হয় অনেক ক্ষেত্রে। তারপরে সালফারের কথা আছে। তো এগুলো আমরা বুঝতে পারছি যে এগুলো হচ্ছে আমাদের কনস্টিটিউশনাল ওষুধ, এগুলো দেওয়ার জন্য অন্য অন্য ব্যাপারগুলো ভাবতে হবে, এই জন্যই কিন্তু এতগুলো ওষুধের নাম দেওয়া আছে। তারপরে রাইট সাইডের কথা দেওয়া আছে ফাইটোল্যাক্টা, লেফট সাইডে অনেকগুলো দেওয়া আছে। হ্যাঁ স্যালাইভেশনের ক্ষেত্রে ব্যারাটেকার দেওয়া আছে, অ্যাকুইট অবস্থায় ক্ষেত্রে ব্যারাটা মিউর এবং বেলাডোনার কথা দেওয়া আছে। ক্রনিক যদি হয় ব্যারাটা মিউর যদি হয়, নট নেসেসারি যে এই দুইটা থেকেই দিতে হবে। তো এই জন্য জরুরি হচ্ছে যে আমরা এই সবগুলো মেডিসিন যদি একটা ক্লাসে দেখে রাখি, তাহলে আমরা যখন আমরা সিলেকশন করবো পেশেন্টটাকে, পেশেন্ট হয়তো একটা সমস্যা নিয়ে আসবে না, একাধিক সমস্যা নিয়ে আসবে, তখন আমি সবকিছু লিখবো ফার্স্ট টু লাস্ট প্রেসক্রিপশনের মধ্যে উল্লেখ, বা আমার যে কেস রেকর্ড বই থাকবে ওখানে আমরা লিখবো। লেখার পরে আমরা রেপার্টোরাইজেশন করবো, রেপার্টোরাইজেশন করে দেখবো যে ওষুধগুলো আসছে সেই ওষুধগুলো এখানে আছে কিনা। আমি দেখবো যে অবশ্যই আমি এখানকার যে মূল মূল ওষুধ সেখানে যদি রেপার্টোরাইজেশন ঠিকমতো করতে পারি বা কেস্টিং ঠিক মতো করতে পারি, দেখবো যে এই ওষুধগুলো এখানে চলে আসছে। রাইট, এই জন্যই কিন্তু এই যে ওষুধগুলো দেয়া আছে, এতগুলো ওষুধ দেয়া আছে, তার মানে কি এই ওষুধগুলো কিন্তু স্পেসিফিক না। স্পেসিফিক যেগুলো সেগুলো লাল কালি দেয়া আছে, মানে রেড ফার্স্ট গ্রেডের। যেগুলো একটু কম সেগুলো দেয়া আছে। এর মানে হচ্ছে যে যেমন একটা ওষুধের এখানে একটু আনকমন থেকে তুলি, যেমন কেলিফস, অথবা আরো যদি আরো রেয়ার যদি ধরি যে ট্যারেন্টুলা কিউবেন্স, অথবা টিক্রিয়া ম্যারোমভেরাম, অথবা ভিয়েট্রাম ভিরিডি, বা মর্গান, বা মেজেরিয়াম। তো এই মেডিসিনগুলো কিন্তু সরাসরি টনসিলাইটিসের ক্ষেত্রে সংযুক্ত না, কিন্তু দেখা যাচ্ছে যে ক্লিনিক্যাল যারা ইউজ করছেন, হ্যাঁ ইউজ করার পর এটা হচ্ছে মেজেরিয়ামের ফল, হ্যাঁ এখান থেকে মেজেরিয়াম তৈরি করা হয়। তো ইউজ করার পরবর্তী সময়ে দেখা যাচ্ছে যে রেজাল্ট পেয়েছেন, এই জন্য সেটা ছোট করে থার্ড গ্রেডের মধ্যে দিয়ে দিচ্ছেন। এই জন্য আমরা মূল মূল বিষয়গুলো
টেস্টিং করার পরেও, রেপার্টোরাইজেশন দেখার পরেও, ফাইনাল ওষুধ দেওয়ার পর দেখবো যে হ্যাঁ এগুলো কাভার করছে কিনা, হয়ে যায়, বেশিরভাগ ক্ষেত্রেই হয়ে যায়। তাহলে আমি বুঝতে পারবো যে না, আমার মেডিসিনটা মোটামুটি অ্যাকুরেট হয়েছে। তাহলে আমি সিমটমটা অ্যাড করলাম। টনসিলাইটিসের একটা পেশেন্ট যদি আপনি কল্পনা করি যে এটা যদি হয়ে গেছে, আমি এটার সাথে সাথে আরো তার যদি কিছু সিমটম থাকে, আমি ধরলাম এর সাথে সাথে তার হচ্ছে খুব ফিভার আছে, রাইট, হাই ফিভার যদি এরকম চিন্তা করি, হাই ফিভার আছে, যেটাকে বলা হচ্ছে ইন্টেন্স হিট, এটা আছে। তারপরে হচ্ছে গলা ব্যথা আছে, থ্রট পেইন আছে। হ্যাঁ, আমি এটা যদি ধরি যে থ্রট পেইন, হ্যাঁ, তারপর হচ্ছে তার সোয়ালিং হচ্ছে ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ, বা যখন সে খাচ্ছে তখন তার হচ্ছে সমস্যাগুলো বাড়ছে গিলার সময়। হ্যাঁ, তো এই তিনটা দিয়ে আমি আপাতত করলাম। আর আমরা এরকম ভাবে নেওয়ার পরে এখন আমি দেখি যে বেলাডোনা, আর্সেনিক, নাইট্রিক অ্যাসিড, সাইলিশিয়া, অ্যাকোনাইট, দেখবো যে আমরা যে যে ওষুধগুলো আমরা দেখছিলাম এখন একটু অন্য ধাঁচের সিমটম নেই, এটা যেহেতু সবগুলোই টনসিলাইটিসের সাথে সম্পৃক্ত। যেমন এর সাথে সাথে আমরা অন্য একটা নেই যাতে অ্যাসিডিটি আছে, হ্যাঁ, তার অ্যাসিডিটি এটা আমি নিতে পারি। তারপরে তার কিছু মেন্টাল সিমটম নিতে পারি, হ্যাঁ, সে মেন্টালি সে ওরিড থাকে বা অ্যানশাস থাকে, হ্যাঁ, অ্যাংজাইটি তার বেশি খুব, হুম, অ্যাংজাইটি খুব বেশি থাকে, অথবা সে ফ্রাস্ট্রেটেড, ফ্রাস্ট্রেটেড। হ্যাঁ, তারপরে কিছু জেনারেল কিছু সিমটম নিতে পারি, তার গরম, গরম হচ্ছে অ্যাগ্রাভেশন হয় সমস্যাগুলো, যে কোনো সমস্যা, বা গরম ভালো লাগে না, অ্যাগ্রাভেশন নট মিনস যে তার সমস্যা বাড়তে হবে, গরমকাল ভালো লাগে না, হট পেশেন্ট, হ্যাঁ, এটার জন্য রুব্রিক হচ্ছে ওয়ার্ম অ্যাগ্রাভেশন নিব। তারপর আমরা কিছু খাবার দাবারের কিছু নিতে পারি, ফুড এন্ড ড্রিঙ্কস, ধরে নিলাম সে কি বলে যে গ্রিল টাইপের খাবার পছন্দ করে, হ্যাঁ, গ্রিল, এই স্মোক ডিজায়ার, স্মোক যে ফিশ গুলো আছে, হ্যাঁ, মানে স্মোকড ধোয়া যেগুলো আছে যেমন বারবিকিউ, এগুলো পছন্দ করে, ধরে নিলাম আমি একটা কাল্পনিক। এখন আমি ওষুধটা দেখি, এখন আমি ওষুধ দেখতেছি লাইকোপোডিয়াম চলে আসছে, রাইট। এই যে বললাম দিস ইজ দ্য বিউটি অফ দ্য রেপার্টরি, যে এখন আমাকে কনস্টিটিউশনাল মেডিসিনে সাজেস্ট করছি। এখন আমি আর স্পেসিফিকে থাকবো না, যখন আমি এতগুলো সিমটম পেয়ে যাচ্ছি তখন আমি কিন্তু সেই লালগুলোতে, সেই লালগুলোতে আমি শুধুমাত্র ওখানে থাকবো না, এখন আমি চিন্তা ভাবনা করি তার হোল ব্যাপারটা নিয়ে চিন্তা ভাবনা করি, রাইট। যখন আমি এতগুলো সমস্যা পেয়ে যাচ্ছি, যদি না পাই তখন আমি স্পেসিফিক ওষুধ প্রথমে দিতে পারি। তখন কাজ না করে তখন দেখা যাচ্ছে যে জেনারেল কিছু সিমটম তো থাকেই, দুই চারটা সিমটম জেনারেল পাওয়া যাচ্ছে। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে কিছু রেয়ার পেশেন্ট দেখাতে জেনারেল কোনো সিমটমই পাওয়া যাচ্ছে না, হ্যাঁ, তখন কনস্টিটিউশন দেখতে হয়, তার বডি কেমন, সেটা দিয়ে অনেক সময় তখন আমরা চিন্তা করতে হয় কনস্টিটিউশন। কনস্টিটিউশন একটা আলাদা একটা চ্যাপ্টারে আছে মার্ফি রেপার্টরিতে, হ্যাঁ, কনস্টিটিউশন নামে এটা, হ্যাঁ, যেমন আছে যেমন ফাইবার লাক্সি কনস্টিটিউশন, যেমন আমরা ক্যালকিরিয়া কার্ভ আমরা সবসময় পড়ে আসি, কিন্তু এটা ছাড়া অন্যান্য মেডিসিনের মধ্যে এটা আছে। লিন অ্যান্ড থিন যদি দেখতে দেখতে চাই, হ্যাঁ, লিন অ্যান্ড থিন পিপল তাদের কিরকম হয়, তাহলে এখান থেকে আমরা এই কনস্টিটিউশনটা কিন্তু একটা একটা ধারণা কিন্তু এখান থেকে ওষুধের কিন্তু নিতে পারছি, বা এই জিনিসটা আমরা সাপোজ এটাও আমরা সেভ করে দিলাম, নিয়ে নিলাম লিন অ্যান্ড থিন। আবার দেখলাম যে ওষুধ মোটামুটি ঠিকই আছে, আগের মতোই আছে। এখন আবার আরেকটা ব্যাপার আছে, ওয়েটেজ বাড়িয়ে দেওয়া, আরেকটা কৌশল আছে, রেপার্টরি করার একটা টিপস। সেটা হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে যে এই টনসিলাইটিস ইনফ্লামেশন এটাকে আমি বেশি গুরুত্ব দিব, তাহলে আমি এটা এখান থেকে তার যে ওয়েট যেটা আছে, আন্ডারলাইং যে পয়েন্টটা আছে, সেটা আমি একটু বাড়িয়ে দিলাম, ওয়েটটা একটু বাড়িয়ে দিলাম, মানে গুরুত্বটা বেশি দিয়ে দিলাম, 6 দিয়ে দিলাম। এই যে দেখলাম এটাকে বেশি গুরুত্ব দেওয়ার পরে, হ্যাঁ, আমি মনে মনে বেশি গুরুত্ব দিচ্ছি। এখন মনে মনে দিলে তো সেটা কম্পিউটার বুঝতেছে না, এখন কম্পিউটারকে বুঝাইতে গেলে তখন আমাদের রাইট সাইডে বাটনে যে এখান থেকে আন্ডারলাইনে যে পয়েন্টটা বাড়িয়ে দিতে হয়, তাহলে কম্পিউটার বুঝবে। তারপরে ধরলাম আমি আরেকটা, তার হচ্ছে এই লিনেনথিন, এইটাকে আরেকটু গুরুত্ব বাড়িয়ে দিলাম, এটাকে একটু আন্ডারলাইন করে এটা বেশি ধরলাম, আমি এটাকে 9 দিয়ে দিলাম। এই যে এখন কিন্তু আরো ওষুধ কিন্তু চেঞ্জ হয়ে গিয়ে ফসফরাসে চলে আসছে, রাইট। সো এই যে ছোট ছোট ব্যাপারগুলো হয়, এই ছোট ছোট ব্যাপারগুলোই কিন্তু আমাদের
এই একটু সিনসিয়ারিটি কম থাকার কারণে ওষুধটা কিন্তু ভুল হয়ে যাচ্ছে। আর আমাদের একটা টেন্ডেন্সি থাকে যে মেডিসিনটা আমি পারি ভালো, সেই মেডিসিনটা দেওয়ার একটা টেন্ডেন্সি আমাদের কাজ করে, সবারই কাজ করে, নট অনলি ইউ, সবারই কাজ করে এটা। বা যে মেডিসিনটা আমার পড়াশোনা বেশি হয়েছে বা যেটা দিয়ে আমি একবার আগে রেজাল্ট ভালো পেয়েছি, ওটার দিকে একটা প্রবণতা বেশি থাকে। বাট সবসময় কিন্তু এটা এই ফর্মুলা অবলম্বন করে যে যেটা আমি বেশি ভালো পারি কিংবা আগে এটা দিয়ে কাজ করছে সেটা দিয়ে যে হবে ব্যাপারটা তা না। এই জন্য আমরা কারেক্ট যে ওয়েটা আছে, যেটা সঠিক পদ্ধতি, সেইভাবেই আমরা আগাবো, এইভাবে আগাবো, রাইট? সো এইভাবে আমরা নট অনলি টনসিলাইটিস এর ক্ষেত্রে সমস্ত রোগেরই আমরা চিকিৎসা করতে পারি। ডিজিজ দেখে আমরা ঘাবড়াবো না, যেটা আমরা ইমার্জেন্সি মনে করব সেটা আমরা রেফার করে দিব। তার ক্যান্সার থাকুক, তাতে আমার কোনো সমস্যা নেই। ক্যান্সারের ক্ষেত্রে তো আলাদা কোনো ফর্মুলা নেই আমাদের। আমাদের টনসিলাইটিসের চিকিৎসা যেমন, ক্যান্সারের চিকিৎসাও এমনই থাকবে। ক্যান্সারটা কোথায় হয়েছে, তখন সেই অনুযায়ী তখন আমরা রেপার্টরি থেকে যদি পাই কিছু সেখান থেকে নিব, আর যদি না পাই সরাসরি কাছাকাছি নিব, সেখানেও কনস্টিটিউশন দেখবো, সেখানেও জেনেটিক্স দেখবো। তো আমাদের সূত্র কিন্তু একটাই, এই সূত্র ধরে আমরা আগাবো, এই হচ্ছে কথা। ডিজিজ অনেক থাকতে পারে, আমরা ডিজিজ দেখে সেজন্য ঘাবড়াবো না। তবে এই যে বললাম যে সব কেসগুলো আমরা ডিল করতে পারি না, সব কেসগুলো আমরা ভালো করতে পারি না, আমাদের সীমাবদ্ধতা আছে। এখন এই ব্যাপারগুলো সীমাবদ্ধতা আছে কোনগুলো কোনগুলো ইমার্জেন্সি কেস, এর জন্যই মূলত আমাদের পড়াশোনা। এই জন্য আমাদেরকে বুঝতে হয় যে কোনটা অপারেটিভ কেস, কোনটা সার্জিক্যাল, কোনটা ডাউন সার্জিক্যাল। এটার জন্যই মূলত পড়াশোনা হয়। কোন স্টেজে গেলে আমি পেশেন্টটা নিব, কোন স্টেজ পর্যন্ত পেশেন্টটাকে আমি ট্রিটমেন্ট করবো, কোন স্টেজে গেলে আমি পেশেন্টটাকে ছেড়ে দিব, কখন আমি পেলিয়েশনের চিন্তা করব, কখন আমি কিউটিভির চিন্তা করব। এই ব্যাপারগুলোর জন্য আমাদের পড়াশোনা হয়। এই জন্য আমরা যদি এইভাবে আগাতে থাকি, তাহলে আমার মনে হয় না যে আমরা ফেইল্ড হওয়ার কোনো কারণ আছে বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। এইভাবে যদি খাটতে থাকি, পেশেন্ট দেখতে থাকি, তাহলে দেখবো যে আমাদের একটা সময় পরে আমাদের অভিজ্ঞতা, নলেজ অনেক হয়ে গেছে এবং আমরা খুব কারেক্টলি ইউজ করতে পারছি। আমরা শুধুমাত্র আমাদের মাথার উপরে নির্ভরশীল হব না, কারণ আমরা এখনো এত পরিমাণ অভিজ্ঞ হই নাই যে শুধুমাত্র আমরা মাথা দিয়ে চিন্তা করে একটা কারেক্ট ওষুধ বের করে ফেলতে পারবো। আমাদের অবশ্যই এখন আমাদের কিছু বইয়ের দরকার, আমাদের রেপার্টরি সাহায্য দরকার আছে আপাতত। তারপরে আমরা এইগুলো ছাড়াই হয়তো একটা সময় পরে চিকিৎসা করতে পারি। তাহলে এই মোটামুটি আমার ক্লাস ছিল টনসিলাইটিস নিয়ে। নিশ্চয়ই এরপরে আবার আরেকদিন আরেকটা টপিকস নিয়ে আমরা ক্লাস করব। তাহলে আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।